নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন 7টার শক্তিশাল। ব্যারাকপুর কালনার পর এবার খোদ কলকাতার একটি হোটেলে গুলি চলল এবং তারপর একের পর এক ভয়াবহ তথ্য আমাদের সামনে আসছে। বেআইনি অস্ত্র আমজনতার হাতে কিংবা মানুষের হাতে কিভাবে পৌঁছচ্ছে, কোথা থেকে আসছে রাজ্যে এত বেআইনি অস্ত্র, আমরা একটু নিজেদের সন্ধানে পড়লাম এবং সেখানে যে তথ্য পেলাম তা শুনলে আপনারাও চমকে যাবেন। 2018 সালের এনসিআরবি রিপোর্ট, 2022 সালের এনসিআরবি রিপোর্ট এবং 2020 সালের এনসিআরবি রিপোর্টের মধ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে। 2018 সাল যেখানে 4 নম্বরে ইল্লিগাল আর্মস ট্রেডে বাংলা, 2022-এ এসে সেখানে বাংলার নামগন্ধ নেই। কিন্তু এদিকে আমরা খবর পাচ্ছি ভুরি ভুরি বেআইনি অস্ত্র বিভিন্ন জায়গা থেকে রাজ্যে উদ্ধার হচ্ছে। সত্যিটা কি জানাবো, তাই নিয়ে আলোচনাও হবে, কিন্তু তার আগে আমাদের বিশেষ প্রতিবেদন। ব্যারাকপুর কালনার পর এবার খাস কলকাতার হোটেলে গুলি, আবারও একবার প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। তবে তার থেকেও জোরালোভাবে উঠে আসছে আরেকটি প্রশ্ন, কোথা থেকে এত পরিমাণে বেআইনি অস্ত্র আসছে বাংলায়? খোঁজ করতেই মিলছে সব চোখ ধাঁধানো তথ্য। সামনে আসছে কয়েক বছরে বাংলায় কিছু হাড়হিম করা বেআইনি অস্ত্র উদ্ধারের চিত্র। শেখ শাহজাহানের ডেরা থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। অস্ত্র উদ্ধারে নামাতে হয় এনএসজিকে। উদ্ধার করা হয় দেশি ও বিদেশি পিস্তল। কলকাতায় নাশকতার ছক, আসবাবের দোকানের আড়ালে অস্ত্র কারখানা। গয়া থেকে বিপুল অস্ত্র সহ ধৃত 2 জন। পিস্তল এবং বন্দুক বানানোর প্রচুর সরঞ্জাম, লেদ, গ্রাইন্ডিং, কাটিং মেশিন উদ্ধার। শুধু দেশি বন্দুকই নয়, প্রচুর পরিমাণে অত্যাধুনিক পিস্তলও উদ্ধার। ফেসবুকে পিস্তলের ছবি দিয়ে বিজ্ঞাপন, যুবককে গ্রেপ্তার দুবরাজপুর থানার পুলিশের। শেখ ফরিদ ফেসবুকে পিস্তল, বুলেট এবং ম্যাগাজিনের ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। বন্দুক বিক্রি করার আগেই অস্ত্র পাচারকারী পুলিশের জালে। ভাঙড়ে গ্রেপ্তার বছর 20 তরুণ। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি উদ্ধার কার্তুজও। খড়ের গাদা, বাড়ির লাগোয়া ঝোপঝাড়, পরিত্যক্ত ঘরবাড়ি। গোয়ালে মজুদ বোমা, তোশকের তলায় চালের হাঁড়িতে লোকানো অস্ত্র। মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেপ্তার একাধিক। 2018 সালের এনসিআরবি রিপোর্টে বেআইনি অস্ত্র উদ্ধারে বাংলা ছিল 4 নম্বরে। রিপোর্টে বলা হয় 2473টি বেআইনি অস্ত্র উদ্ধার করা হয় বাংলা থেকে। সব থেকে বেশি বেআইনি অস্ত্র উদ্ধার হয় উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ থেকে উদ্ধার 21,809টি বেআইনি অস্ত্র। দ্বিতীয় স্থানে থাকে মধ্যপ্রদেশ থেকে উদ্ধার 10,051টি অস্ত্র। তবে গত 5 বছরে সেই চিত্রটা কিছু বদলেছে। 2020 সালের এনসিআরবি রিপোর্টে প্রথম 5-এ নাম নেই বাংলার, তবে সেবারও প্রথম স্থানে ছিল উত্তরপ্রদেশ। 2022 সালের এনসিআরবি রিপোর্ট বলছে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট মামলা রুজুর তালিকাতেও প্রথম 5-এ নেই বাংলা। বেআইনি অস্ত্র ও বিস্ফোরক আইনে সবচেয়ে বেশি মামলা রুজু দিল্লিতে। দিল্লিতে মোট 3,681টি মামলা রুজু হয়েছে। 1972টি মামলা রুজু হয়েছে ইন্দোরে। 1,117টি মামলা রুজু করা হয়েছে গাজিয়াবাদে। কলকাতায় রুজু মাত্র 181টি মামলা। বিরোধীদের দাবি 2018 সালের পর কোনো পরিসংখ্যান পাঠায় না রাজ্য, তাই এনসিআরবি রিপোর্টে বাংলার নাম পাওয়া যায় না। এদিকে গত 2 বছরে বাংলার বিভিন্ন জেলা থেকে অস্ত্র উদ্ধারের হিড়িক পড়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে 2022 সালে দেশে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট 80,987টি মামলা রুজু হয়েছে। বাজেয়াপ্ত 1,781 বেআইনি অস্ত্র, 1,10,928 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। 88,987 কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত। তবে বাংলায় অস্ত্র ঢুকছে কোথা থেকে? বাংলার 5 সীমানা ও সীমান্তে অস্ত্রের চোরাচালানের রমরমা। এইখানেই নজরে আসে ভারত বাংলাদেশের মালদা সীমান্ত কালিয়াচক, ভারত নেপালের পানি ট্যাঙ্কি সীমান্ত শিলিগুড়ি, বাংলা এবং বিহারের সীমানা, বাংলা এবং ঝাড়খণ্ডের সীমানা, বাংলা ও ওড়িশার সীমানা। তবে বেআইনি এই অস্ত্রের কারবার ছড়িয়ে আছে একাধিক রাজ্যে। 1995-এর পুরুলিয়া আর্মস ড্রপের স্মৃতি এখনো তাজা বাংলায়। এই প্রশাসন কি কড়া হাতে এবার এই ব্যাধির সমাধান করতে পারবে, নাকি রাজনৈতিক আকচাকচিতেই আটকে থাকবে বাংলার বেআইনি অস্ত্র ভান্ডারের ইস্যু? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। বেশ, তাহলে প্রথমেই যাদেরকে নিয়ে শুরু করব, সত্যজিৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে, প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বাবু, এবং সর্বরদী রয়েছেন, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করছেন। আমি সর্বরদী আপনার কাছে যাওয়ার আগে একবার সত্যজিৎ বাবুকে জিজ্ঞেস করবো। সত্যজিৎ বাবু, বাংলায় যদি আমি 2022-এর রিপোর্ট দেখি, এনসিআরবি রিপোর্ট, 2022-এর এনসিআরবি রিপোর্টে বাংলা প্রথম 5-এ তো নেই, প্রথম 10-এরও অনেক পরে স্থান পায়।
2018 সালে কিন্তু রিপোর্টটা আবার অন্য কথা বলে। 2018 সালের রিপোর্টে বাংলা ছিল 4 নম্বরে। 2443টি বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছিল খোদ বাংলা থেকে। 18তে এত অস্ত্র উদ্ধার হলো, 22-এ এনসিআরবির রিপোর্টে বাংলার কোনো স্থান নেই, কিন্তু আয়ে দিন কখনো বনগাঁ, কখনো ভাঙড়, কখনো মালদা, কখনো রায়গঞ্জ থেকে আমরা শুনছি অস্ত্র উদ্ধার হচ্ছে। তাহলে কি রিপোর্টে কোনো অসঙ্গতি রয়েছে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে রিপোর্টটা পায়, রিপোর্টটা দেয় কে? রাজ্য দেয়। রাজ্য সরকার দেয়। রাজ্য থেকে, প্রতিটা রাজ্য থেকে নিয়ম হচ্ছে যখনই কোনো কেস রেকর্ড হবে সাথে সাথে ওটা দেবে। তো আপনি যদি সেই রিপোর্টটা না দেন তাহলে ওখানে নীল হবে, মানে অর্থাৎ ধরা হবে যে না এখানে কোনো চুরি হয়নি, ডাকাতি হয়নি, রেপ হয়নি, চুরি কোনো অস্ত্র নেই, সুতরাং নীল নেই, কোনো রিপোর্টই নেই, তো সুতরাং কাউন্টের মধ্যে আসবে না। তো আপনারা যেটা যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকম অস্ত্র কিছু নেই, কোনো কিছু ব্যাপার নেই, কিন্তু প্রতিদিনই আপনি কোনো না কোনো জায়গা থেকে গুলি চালানোর ঘটনা শুনতে পাচ্ছেন এবং গুলি দিয়ে মৃত্যুর কথা শুনছেন, হত্যা হচ্ছে, এনকাউন্টার হচ্ছে এবং চমকানো হচ্ছে এবং যা যা দরকার বেআইনি অস্ত্র দিয়ে সেই সব কাজই এখানে হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এই এত বিশাল পরিমাণে অস্ত্র যেটা আপনার টিভি চ্যানেলে দেখালেন, যে তাহলে এলো কিভাবে? যেটা দেখালেন তার সাথে আমার একটু সামান্য মতপার্থক্য আছে। বর্ডার তো আছেই, বর্ডার দিয়ে তো আসছেই, কিন্তু বর্ডার বাদেও একটা জিনিস ভুললে চলবে না। আমরা যখন রেগুলার অফিসার ছিলাম, ডিসি ছিলাম, ডেপুটি কমিশনার ছিলাম, কেসি ছিলাম কিংবা ওসি ছিলাম, তখন এই প্রত্যেকটা অস্ত্র মোটামুটিভাবে আমরা আসতো মোটামুটি মুঙ্গের থেকে, বিহারের মুঙ্গের, এখনো পরিসংখ্যান তাই বলছে। বিহারের মুঙ্গের থেকে আসতো। এবার মুঙ্গেরের ইতিহাস বলতে গেলে আপনার আমাদের এনকে টিভির আজকে টাইমটা পার হয়ে যাবে। শুধু একটা কথা বলে রাখি, সিরাজদৌল্লার পরে যখন মির্জাফরকে লর্ড ক্লাইভ দিয়েছিল সিংহাসন, তারপরে তার যে জামাতা যখন বসলো, তখন উনি রাজধানী যদিও রেখেছিল মুর্শিদাবাদে, কিন্তু ইংরেজদের কাছ থেকে চোখ সরানোর জন্য উনি নিয়ে গেছিলেন এটা, যেখানে বললাম মুঙ্গের। এবং তখন মুসলিম যারা শাসনকর্তা তারা বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের সাথে যদি লড়তে হয় তাহলে বন্দুক লাগবে, তাহলে আমাদের আগ্নেয়াস্ত্রের দরকার আছে। আগ্নেয়াস্ত্র ছাড়া আমরা ইংরেজদের সাথে লড়ে উঠতে না। আর দেখুন সত্যজিৎ বাবু, আমি সেন্টিমেন্টটা বুঝতে পারছি, কিন্তু স্বাধীনতার জন্য আগ্নেয়াস্ত্র বানানো আমি আবার আসবো আপনার কাছে, আরো স্পিকাররা রয়েছে তাদের কাছেও যাব। আমি একবার বিশ্বজিৎ দার কাছে যাব। বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ বাবু, বলা হয় যখনই ভোট আসে, তা পঞ্চায়েত হোক, তা লোকসভা হোক, তা বিধানসভা হোক, তখন একটা হিউজ পরিমাণে অস্ত্র বাংলার ওপর দিয়ে যায়। ভোট শেষে সেই অস্ত্র আর ফিরে যায় না। সেই অস্ত্র মানে মুঙ্গের থেকে আসে কিংবা বিভিন্ন জায়গা থেকে আসে, বাংলার ওপর দিয়ে হয়ে সেগুলো তার নির্ধারিত স্থানে চোরাচালানকারীরা নিয়ে যায়। ফিরতি পথে সেই অস্ত্র আর ফেরে না, সেটা খোলা বাজারে বিক্রি হয় বাংলায়। যেমন ব্যারাকপুরে কিছু খোলা বাজার রয়েছে, আপনিও জানেন আমিও জানি, প্রতিবেদনে বারবার উঠে এসছে, যেখানে খুব অল্প টাকায় ওয়ান শটার, এক নলা বন্দুক এগুলো পাওয়া যায়। তাহলে কি কোথাও প্রশাসনের গাফিলতি রয়েছে, নাকি এটা একটা ইন্টার স্টেট ক্রাইম, যেটার জন্য শুধু রাজ্য প্রশাসন নয়, একাধিক রাজ্যকে একসঙ্গে এসে দমন করতে হবে? দুটো দিক তুমি তুলে ধরলে, দুটোই সত্যি। প্রথমটা হচ্ছে যে ইন্টেলিজেন্সের ফেলিওর। বারবার আলোচনা উঠেছে পুলিশ প্রশাসন যে অস্ত্র ব্যবহার করে সেই অস্ত্র অনেক পুরনো এবং টেকনোলজিক্যালি অনেকটা পিছিয়ে থাকা। সাধারণ মানুষের কাছে যে অস্ত্র আছে সেটা আধুনিক। এই অস্ত্র আসছে কোথা থেকে? তুমি দুটো পয়েন্ট তুলে দিলে, যেটা সত্যজিৎবাবু আলোচনা করছিলেন, যে মুঙ্গের একটা পথ, আরেকটা হচ্ছে ভিনদেশ থেকে, অর্থাৎ যেখানে বর্ডার রয়েছে। আমরা একটা সময় মণিপুরে, তুমি জানো, তুমি নিজেও গেছো, মোরস বর্ডারের কথা জানি, বেনাপোলের কথা, বিভিন্ন বর্ডার দিয়ে যে অস্ত্র আসছে, সেই অস্ত্র সাধারণ মানুষের কাছে আসছে কি করে? তার মানে এই অস্ত্র যে রুটটা ধরে আসে, সেই রুটটা বন্ধ যদি না করতে পারে বিএসএফ বলো, পুলিশ বলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, তাদের যে ইন্টেলিজেন্স, রাজ্যের যে পুলিশ প্রশাসনের ইন্টেলিজেন্স, এদের ফেলিওর। অর্থাৎ সাধারণ মানুষ যখন দেখছে যে পুলিশের থেকে তাদের কাছে দামি অস্ত্র, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র,
তখন তো সাধারণ মানুষকে এটা ভাবতেই হবে বা নিরপেক্ষভাবে বলতে হবে যে এটা পুলিশ বা ইন্টেলিজেন্সের ফেলিওর, বেশ। এবং সেখানে সাধারণ মানুষের অস্ত্র অনেক বেশি অত্যাধুনিক। বেশ, এখানে আমি একবার কৃষাণুবাবুর কাছে যাব। কৃষাণু মিত্র আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কৃষাণুবাবু, যদি আমি বিশ্বজিৎ বাবুর কথাই ধরি, তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর, প্রশাসনের ইন্টেলিজেন্স ফেলিওর, তাহলে আপনাদের এসবিআইবি এটা কি করছে? প্রথম কথা তোমাকে বলে রাখি যে পশ্চিমবাংলার যে ভৌগোলিক অবস্থান এবং পশ্চিমবাংলা ভারতবর্ষের 29টি রাজ্যের মধ্যে অন্যতম একটি অঙ্গরাজ্য। এখন আমাদের দেশের যা ব্যবস্থা, তাতে কোনো মানুষ একটা রাজ্য থেকে একটা রাজ্য বিনা বাধায় যেতে পারে, যদি না পুলিশ বা প্রশাসনের কেউ তাকে ইন্টারভিন করে তাকে আটকায়। তার কোনো একটা কাশ্মীর থেকে, কন্যাকুমারী থেকে, গুজরাট থেকে একদম মিজোরাম অবধি এই পুরো যাতায়াতের পথ কোথাও বাধা নেই, কোনো মানে বর্ডার এটা নেই, উচিত কিন্তু নয়, নিজের দেশের কোনো ভেতর বর্ডার নেই। খোলাখুলিভাবেই লোকজন আমি এক যাবে। মিনিট, কোনো বর্ডার নেই না, অনেক স্টেটে আছে ইনার লাইন পারমিটের ব্যবস্থা আছে, সেটা অনেক অরুণাচলে স্টেটে আছে, আছে, ILP অনেক আছে, অনেক আরো অন্যান্য স্টেটে আছে। কিন্তু পশ্চিমবাংলার ভৌগোলিক অবস্থান সত্ত্বেও আমাদের এখানে যে কোনো ভারতবর্ষের যে কোনো নাগরিক, যে কোনো গাড়ি, যে কোনো গুডস ট্রেন বা গুডস ভেহিকেল সে আসা যাওয়া করতে পারে। এখন এইখানে ইন্টেলিজেন্সটা কোথা থেকে আসবে? রাজ্য পুলিশ সারা রাজ্যের মধ্যেই ইন্টেলিজেন্স কালেক্ট করতে পারে। সার্বিকভাবে দেশের ইন্টেলিজেন্সের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকারকে, ইউনিয়ন গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে। তার কারণ হচ্ছে কোনো একটি রাজ্যের পুলিশ সে স্বতন্ত্রভাবে সারা ভারতের ইন্টেলিজেন্স গ্যাদার করতে পারে না। এর জন্যে প্রথম কথা ভেহিকুলার অ্যান্ড পাবলিক মুভমেন্ট, আর দ্বিতীয় হচ্ছে ইন্টেলিজেন্স গ্যাদারিং, এই দুটো কেন্দ্রকে দায়িত্ব নিতে হবে। এবং তৃতীয় যেটা আছে বর্ডার, সেটা তো একচেটিয়া একাধিকার আমি আপনাকে কেন্দ্রের উপরে। বেনিফিট অফ ডাউট দিলাম, আমি আপনাকে ভারত বাংলাদেশ মালদা সীমান্ত মানে কালিয়াচক না, না, সীমান্ত এবং ওটা পানিট্যাঙ্কি বাদ বর্ডার দাও, ছেড়ে না, দিলাম। ওটা বাদ দাও। আমি বলছি আমি বাংলা বলছি- বিহার সীমান্ত, বাংলা আমি ঝাড়খণ্ড বলছি- সীমান্ত, বাংলা উড়িষ্যা সীমান্ত, আমি বলছি আরো নাম যে- করে বলছি কিষানগঞ্জ, বাংলা বিহার আমি সীমান্ত। আবার বলছি কিষানগঞ্জের ভৌগোলিক অবস্থান আরো আরো মানে মারাত্মক। ইন্টারেস্টিং, আরো কখন আপনি ইন্টারেস্টিং। ঝাড়খণ্ড, কখন আপনি বিহার, কখন আপনি বাংলা, আপনি বুঝতে পারবেন না। বাংলা ভারতবর্ষের সম্ভবত একমাত্র রাজ্য যেখানে বাংলার দক্ষিণের মানুষকে, মানে গাঙ্গীয় পশ্চিমবাংলার মানুষ যদি পার্বত্য পশ্চিমবাংলায় যেতে চায়, তাকে প্রথম কথা জাতীয় সড়ক কেন্দ্রকে টোল দিয়ে যেতে হবে। দ্বিতীয় কথা, এই রাস্তাগুলো পুরোটা বাংলা দিয়ে নেই। তুমি জানো বাংলা দিয়ে রাস্তা করার দাবি ওই কিষানগঞ্জের দিকটাতে অনেক দিনের দাবি, যেখানে ডালখোলার জায়গাটাতে একটা দীর্ঘদিনের ওখানে যানজট, এইগুলো অনেক দিনের দাবি। তো বাংলা দিয়ে রাস্তা করার দাবি বা জাতীয় সড়ককে বাংলা দিয়ে নিয়ে যাওয়ার দাবি বহুদিনের, কিন্তু এটাকে কোনোভাবে আটকে রাখা হয়েছে। সর্বদি আপনি মানছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে কথাগুলো বলছে আপনি মানছেন যে বিভিন্ন রকম লজিস্টিক্যাল হার্ডেল এবং প্রশাসনিক হার্ডেলের জন্যই এই কারবার আটকানো যাচ্ছে না, সত্যি কি তাই, নাকি এর পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে? বিষয়টা হচ্ছে, আলোচনাটা তো হচ্ছিল আমার রাজ্যে অস্ত্র এত ঢুকছে কেন, আমার রাজ্যে এত গুলি চলছে কেন, আমার রাজ্যে একজন সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে এই যে এটা আমরাও দেখিয়েছি, প্রেম প্রেমিকার নিয়ে তাকে তার প্রেম ঘটিত কিছু কারণে গুলি চালিয়ে দিচ্ছে, সে একজন সিভিক ভলেন্টিয়ার। তো প্রশ্নটা যেখানে সেইটা নিয়ে আলোচনা করলে আমরা অন্তরাজ্য না গেলাম, আমরা আমাদের রাজ্যে যদি থাকি, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা, আপনি 18 নির্বাচন থেকে খেয়াল করুন, এটার মধ্যে কোনো রাজনৈতিক বাদানুবাদ করবার জায়গা এটা নয়। কারণ এই রাজ্যটা যতখানা আমার, ততখানাই আমাদের কৃষাণুদারও, এবং এই রাজ্যের ভালোর জন্য যতখানা আমি দরদি, ততখানা দরদ কৃষাণুদারও আছে। সুতরাং আমরা এখন এই বাদানুবাদে যাব না যে তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি কিংবা সিপিএম বা কংগ্রেস আদার পার্টি নিয়ে আমরা কথা বলবো না। আমি যেটা বলতে চাইছি, আমার রাজ্য পশ্চিমবঙ্গে, যেখানে এতদিনের গত 15 বছর আগের অবধি যে বাংলায় বা যেখানটাতে, যে রাজ্যটাতে আমরা বড় হলাম, আমাদের জেনারেশন বড় হলো, সেইটাতে আমরা এই পরিস্থিতি দেখিনি। এটা তো নিশ্চিত, এটা তো সর্বস্তরের রাজনৈতিক নেতারাই হ্যাঁ বলবেন, বেশ, এটা নিশ্চিত। কৃষ্ণবাবু।
কৃষ্ণবাবু না, প্রথম কথা হচ্ছে দেখিনি মানে বউবাজারে বোম বিস্ফোট হয়েছে, না, না। একটা পুরো বাড়ি ধসে পড়েছে। না, না। এই পরিস্থিতি তো আমরা 2011 আগে কোনো দেখেছি। একটা নিয়ে আমাদের একটা নিয়ে এখানে আলোচনা হতে আমেরিকান পারে না। সেন্টারের বাইরে গোলাগুলি চললো, না, না, বিষয়টা আমাদের এখানে একাধিক মাস মার্ডার রোজ হচ্ছে, 12 বছরের রোজ হচ্ছে। সেইখানে এইগুলো কথার 12 কথা না। বছরের আচ্ছা রোজ বেশ হচ্ছে। বেশ, আমি আপনাদের দরজায় একটু প্রতিদিন এইটা থামাচ্ছি। হলো রাজনীতি। আমি আপনাদের দুজনের এটা দরজায় একটু হলো থামাচ্ছি। রাজনীতি। শুনুন শুনুন শুনুন। এক মিনিট, আপনারা এটা হলো এখন বাম রাজনীতি। জামানায় বউবাজার বাম আমি বাড়ি এক মিনিট, না, আমি প্লিজ বলছি। প্লিজ প্লিজ দুজনকেই না, বলছি, এক প্লিজ মিনিট বলছি। একটু শান্ত থাকুন। আমি আমি কয়েকটা প্রশ্ন আমি এইটা কয়েকটা যদি প্রশ্ন BJP না, বলে কয়েকটা আমি প্রশ্ন 100 বার আছে, ফুলবামা প্লিজ তুলবো। প্লিজ প্লিজ। ফুলবামাতে 300 কিলো RDX কি করে এলো হ্যাঁ এখনো নিশ্চয়ই নিশ্চয়ই আপনি প্রশ্ন এই তুলবেন। অপদার্থ কিন্তু মোদি তার আগে সরকারের আমার আমল। একটি প্রশ্ন সর্বরিদিকে করার আছে। সর্বরিদি ঠিক 2018 সালের এনসিআরবি রিপোর্ট বলছে বাংলা 4 নম্বরে ছিল। সেখানে 2018 সালে যদি এনসিআরবি রিপোর্ট আমি দেখি, 2018 সালে বলা হচ্ছে 2473টি বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছিল বাংলা থেকে, কিন্তু 1 নম্বরে ছিল সেই সময় উত্তরপ্রদেশ, যেখান থেকে 21,809টি বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছিল এনসিআরবি রিপোর্ট। এটা 2018। এবার আসি আমি 2020। 2020 যদি আপনি দেখেন, 2020তেও কিন্তু চিত্রটা খুব একটা বদলায়নি। 2020তেও কিন্তু 1 নম্বরে সেই প্রথম স্থানে উত্তরপ্রদেশ। এবার আসি 2022 কিংবা 2023-এর যে সম্প্রতি এনসিআরবি রিপোর্ট আমরা পেয়েছি, সেই রিপোর্টে দেখা যাচ্ছে নাম্বার 1 দিল্লি 3611টি আর্মস শুধু। নাম্বার 2 মধ্যপ্রদেশের ইন্দোর 1968টি। 3 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ গাজিয়াবাদ 1087টি। 4 নম্বরে রয়েছে মহারাষ্ট্র 557টি। 5 নম্বরে রয়েছে আবার উত্তরপ্রদেশ 493টি। অল ওভার যদি আসি, অল ওভারে দেখব 3681টি মামলা রুজু হয়েছে শুধু দিল্লিতে। উত্তরপ্রদেশের সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 2500-এর উপর মামলা রুজু হয়েছে। তাহলে বাংলা নেই, কোথাও তাই আপনারা তো? যখন বাংলা আছে, বাংলা হচ্ছে 180, আচ্ছা। সব মিলিয়ে হচ্ছে 181টি সেটা মামলা সত্যজিৎ- রয়েছে বাংলায়। সত্যজিৎ দা কিন্তু খুব সুন্দর বললেন যে হ্যাঁ, যে যে NCRB রিপোর্টটা রিপোর্ট দেয় না। রাজ্যটাই রিপোর্টটা ঠিক দিলামই আছে। না হয়ে বেশ, গেল। আমি মানলাম এনসিআরবি রিপোর্ট দেয় না, রিপোর্টই তাই দিলাম না। বেশ আমি মেনে নিলাম এনসিআরবি রিপোর্ট বাংলা কারণ দেয়নি, তাই 161। যারা পুলিশ কর্মী তারা তো বেশ এটা বেশ better আমি বলতে মানলাম পারবেন। সর্বদি, কিন্তু এটা better বলতে পারবেন। প্লিজ প্লিজ ধরে না, না, না দেওয়াটা তো সহজ আমার নয়। বক্তব্য না হচ্ছে, দিলে আমার NCRB বক্তব্য রিপোর্টে হচ্ছে লিখবে রিপোর্ট নট উত্তরপ্রদেশ, অ্যাভেলেবল। মধ্যপ্রদেশ, তালিকায় ঢোকাবে না তাকে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এগুলো তো সত্যি। আপনারা বাংলা বাংলা করে যখন গলা ফাটাচ্ছেন, না, তখন না, আমি একবার তো কেন, ওই এটা রাজ্যগুলোতে সত্যি- দেখুন। দেখুন সত্যি নয় এটা তো বলছি না যে না উত্তরপ্রদেশটা সত্যি তার নয়, মানে বলছি না তো। সামগ্রিকভাবে একটা আমি সমস্যা বলতে রয়েছে। চাইছি যে আজকের আলোচনাটা কি মানে ন্যাশনাল বেস আলোচনা ছিল নাকি কেন আমার রাজ্যে দেখুন, আপনি গত যদি- 3 দিন ভালো ধরে বিচারিতা। গত 3 দিন নিজেরা ধরে সামলাতে যেভাবে পারে না, গুলি government চলেছে, দিতে পারে না। গত 3 দিন ধরে যেভাবে গণপিটুনি চলছে এবং সেই গণপিটুনিতে যেভাবে তৃণমূলের নেতাদের সঙ্গে গলা জড়িয়ে ধরে ক্রিমিনালদের দেখা যাচ্ছে এবং শাসক দলের যারা নেতা। মানে বেশ ভালো পজিশনে থাকা কিছু মানুষ যারা একটু করে মুখ খুলছেন, যারা বলছেন যে তৃণমূল ভোটের সময় গুন্ডাদের দিয়ে ভোট করায়, এটা আমরা বলছি না, তৃণমূলেরই নেতারা বলছেন। এই কথাগুলো বোধহয় আজকের আলোচনা ছিল। না না, আমি কিন্তু আপনি অস্বীকার আপনি করছি বোধহয় না। তাহলে আপনার কাছে আমি কিন্তু ব্রিফটা ভুল। অস্বীকারই না না করছি না 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 যে সর্বরিদি কেন সর্বরিদি উত্তরপ্রদেশে প্লিজ, নেই, সর্বরিদি কেন প্লিজ, আমি বিহারে নেই। অনেকক্ষণ ধরে শুনলাম আপনার ন্যারেটিভ, আমি অনেকক্ষণ ধরে শুনলাম। একদম। আমাদের আজকে আলোচনা হচ্ছে বেআইনি অস্ত্র কেন বাংলায় ঢুকছে। একদম। এখানে গণপিটুনি, অরাজকতা সব নিশ্চয়ই আসবে, না, কিন্তু একটা এই সময় বেআইনি একটা যুক্ত অস্ত্রের তো। কথা এক মিনিট এই বেআইনি যুক্ত অস্ত্রের তো। সঙ্গে না, বেআইনি অস্ত্রের সঙ্গে গণপিটুনি যুক্ত নয়। তবে বেআইনি অস্ত্রের সঙ্গে যেটা যুক্ত সেটা হচ্ছে অন্তররাষ্ট্রীয় চোরাচালানকারীদের যে ব্যবসা, যেটা শুরু হয়েছে মুঙ্গের থেকে, যার জন্য ভারতের এই মুহূর্তে 5টা সীমা, 2টো আন্তর্জাতিক সীমানা এবং বাংলার 3টি অন্তর্রাজ্যীয় সীমান্ত কিংবা সীমানা, সেখানে সমস্যা রয়েছে। মানে এখানে আমি নিশ্চয়ই আপনার পয়েন্ট অফ ভিউ নেবো, কিন্তু আমি একজন পুলিশ কর্মীকে জিজ্ঞেস করবো যে যদি অল ওভার বাংলায় আর্মসের ইমপ্লিমেন্টেশন বন্ধ করতে হয়, তাহলে ম্যানুফ্যাকচারিং স্টেট মুঙ্গের, যেটার কথা আপনি বললেন, সেখানে বন্ধ করতে হবে। একই সঙ্গে উড়িষ্যা বর্ডার, ঝাড়খণ্ড বর্ডার, বিহার বর্ডার, সেখান থেকে যাতে আর্মস না আসে। এই 3টে রাজ্যের, উড়িষ্যাতে এখন বিজেপি আছে, ঝাড়খণ্ডেও এখন বিজেপির সরকার, আমি যদি খুব ভুল না করি, না না ঝাড়খণ্ডে নেই, বিহারে সরি বিহারে এখন বিজেপির সরকার, ঝাড়খণ্ডেও সেখানে অবিজেপি সরকার হতে পারে, ডবল ইঞ্জিন নেই হয়তো, কিন্তু সেখানেও তো কড়াকড়িটা করতে হবে। সত্যজিৎ বাবু, হ্যাঁ, যেই প্রশ্নটা একটু আগে সব দিয়ে কাঁপিয়ে দিলেন না আপনি, তার উত্তরটা সর্বরই দিতে পারলো না। সেটা হচ্ছে উত্তরপ্রদেশের সিটের সংখ্যা 85, আমাদের সিটের সংখ্যা 41-42, বিহারের হচ্ছে 54, আমাদের হচ্ছে 42। না না বিহারে 40, 40। হ্যাঁ, বিহারে 40।
হ্যাঁ? বিহারে 40টি আসন। তো ব্যাপারটা হচ্ছে এটা ব্যাপক জায়গা, বিশাল জায়গা, এখন সেখানে তার জনসংখ্যার পরিমাণও অনেক বেশি, সুতরাং এখানে ক্রাইমও অনেক বেশি, তার সাথে পশ্চিমবঙ্গকে বেলালে চলবে না। আমি নন পলিটিক্যাল ভাবে এটা বলে দিলাম। আর যেই প্রশ্নটা আপনি বললেন সেটার উত্তরে বলি, দেখুন যে কোনো অস্ত্রই যখন বাইরে থেকে আসবে কিংবা যারা ইউজ করবে তাদেরকে আমরা আইনগত ভাষায় বলি আনঅথরাইজড আর্মস। আনঅথরাইজড আর্মসের একটা বড় ব্যাপার হচ্ছে যে আনঅথরাইজড আর্মস যারা জোগাড় করে তারা অ্যামুনিশনও জোগাড় করে। অ্যামুনিশন মানে গুলি, অ্যামুনিশন মানে গুলি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের রাজ্যে যে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি আছে, আমরা অনেক সময় আমি ইছাপুর রাইফেল ফ্যাক্টরিকে বলছি, দোষ দিচ্ছি না। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির থেকে যে স্ক্র্যাপগুলো যখন বিক্রি হয় তখন আগে ডাইরেক্টলি স্ক্র্যাপ বিক্রি হতো, তখন তার সাথে সাথে ধরুন একটা নল বিক্রি হলো, নলটা বোর্ডটা ঠিক হলো না বলে ফেলে দিল, ওটা স্ক্র্যাপে চলে গেল। এইরকম প্রচুর জিনিস ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে করা হতো। ইছাপুর রাইফেল ফ্যাক্টরি আপনি যে বলছেন কার আন্ডারে পড়ে আপনি জানেন নিশ্চয়ই? না, কার আন্ডারে পড়ে সেটা আপনিও জানেন, আমিও জানি। কেন্দ্রের আন্ডারে পড়ে। যে কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যে কোনো রাইফেল ফ্যাক্টরি কামস আন্ডার দি সেন্ট্রাল জুরিসডিকশন। আরে বলি আপনাকে, এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরির স্ক্র্যাপ করার, আপনি পুলিশ কর্তা, আপনি অনেক বেশি জানেন আমার থেকে নিশ্চয়ই। যে কোনো অর্ডিন্যান্সের কোনো প্রোডাক্ট মানে ইন দ্য ফর্ম অফ বুলেটস অর ইন দ্য ফর্ম অফ রাইফেল বাটস অর রাইফেল নজলস, সেগুলো স্ক্র্যাপ করার একটা পদ্ধতি আছে। মানে আজকে এই বোর্ডটা আমার খারাপ হয়ে গেল কিংবা এই বাটটা আমার খারাপ হয়ে গেল, পুরো ব্যাপারটা এরকম করে ধরে ছুঁড়ে স্ক্র্যাপে ফেলে দেওয়া যায় না। সেটাকে ডিসম্যান্টেল করতে হয়, সেটাকে ব্রেকডাউন করতে হয়, তারপর সেটাকে স্ক্র্যাপ করা হয়। কথা বলি আপনাকে, আমি কিন্তু এখানে জুরিসডিকশনের ব্যাপারটা বলছি না যে এটা কেন্দ্রের এটা রাজ্যের, এরকম ব্যাপারটা আমি আনছি না। আমি পুলিশ অফিসার, আমি কেন্দ্র রাজ্যের ব্যাপারটায় আসবো না। আমার তো এখানেই বক্তব্য যে পুলিশরা কি করছে, পুলিশ কি করছে, পুলিশের তো দায়িত্ব। আপনাদের ডিপার্টমেন্ট কি করছে? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে, ব্যর্থ আপনার ডিপার্টমেন্ট, মানুন। প্রথমে আপনি প্রশাসন ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে যাওয়ার আগে প্রথমে মেনে নিন এই মুহূর্তে রাজ্য পুলিশ, হ্যাঁ অনেক জায়গা থেকে তারা আর্মস উদ্ধার করছে, কিন্তু অনেক জায়গা থেকে ইন্টেলিজেন্স গ্যাদারিং এ তারা ব্যর্থ, এটা তো মানবেন। বলতে না দিলে আপনি বলে যান। বলুন। বলতে না দিলে আপনি বলুন। প্রথম হচ্ছে যে আপনার রুটগুলো জানতে হবে। এই যে আপনি বললেন না যে ভ্যান এন্ড রোল করে কি স্ক্র্যাপ ফেলে দিচ্ছে, না, এটাকে বারবার বলার পরে, রাজ্য সরকার বলার পরে এখন সেগুলোকে পরিমিতভাবে সুন্দরভাবে করানো হচ্ছে, স্ক্র্যাপ ভাবে ডেমোলিশন করে ফেলা হচ্ছে। আচ্ছা বেশ, যখন এখন করানো হচ্ছে তার মানে আমি ধরে নিতে পারি যে আপনার ইছাপুর রাইফেল ফ্যাক্টরিটা ইট ডাজ নট কাম ইনটু দি ইকুয়েশন। আমি আপনার কাছেও ফিরবো, তার আগে একবার বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, আমরা 5টা জায়গা আইডেন্টিফাই করেছি, 5টা সীমান্ত। আমার সহকর্মীদের বলবো একবার সেই গ্রাফিক্সটা, একবার সেই ম্যাপটা আনতে। ভারত বাংলাদেশ মালদা সীমান্ত অর্থাৎ কালিয়াচক, ভারত নেপালের পানিট্যাঙ্কি সীমান্ত যেটা শিলিগুড়িতে পড়ে, বাংলা ও বিহারের সীমানা, বাংলা ও ঝাড়খণ্ডের সীমানা, বাংলা ও ওড়িশার সীমানা। এবার দুটো আসছে ডাইরেক্টলি সেন্ট্রাল তত্ত্বাবধানে, যেখানে বিএসএফ রয়েছে, যেখানে আমাদের সিকিউরিটি ফোর্সেস রয়েছে, যারা যেরকম কোনো রকম আর্মসের ডিল হলে সেটাকে ইন্টারসেপ্ট করতে পারে, যেখানে মিলিটারি ইন্টেলিজেন্স ব্যুরো, যেখানে আমরা আইবি বলি, তারা চলে আসে। বাকি 3টের ক্ষেত্রে কি ব্যাপার? বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। পরিষ্কার কথা, এটা ইন্টেলিজেন্স এবং পুলিশের ব্যর্থতা, কোনো যুক্তি দিয়েই এটাকে ব্যাখ্যা করা যাবে না। যেখানে আন্তর্জাতিক বর্ডার আছে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চূড়ান্ত ব্যর্থতা। বিএসএফ রয়েছে, দিনের পর দিন খোলা সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে, রাতের অন্ধকারে অস্ত্র ঢুকছে, কাঁটাতারের বেড়া দিয়ে অস্ত্র ঢুকছে। আমি নিজে ছোটবেলায় বড় হয়েছি বনগাঁতে, আপনি বড় হয়েছেন, এবং সেখানে একটা সময় বনগা ছিল ত্রাস। ওখানে দিনের বেলা মানুষ কিছু প্রতিবাদ করার সাহস পেত না। জাস্ট হোল্ড দ্যাট থট। সর্বরিদি কি বলবেন? দেখো, আমি আমার কি বলবো না, আমি আবারও যেটা দিয়ে শুরু করলাম সেটাতেই থাকবো, যে রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিস্থিতিতে আমরা আনবো কি আনবো না, সেটা আনার জন্য সেন্ট্রাল ইন্টারভেনশন দরকার। না, 100 বার দরকার, 100 বার দরকার। এই দরকার মানে নট ইন দ্য ফর্ম অফ রাজনীতি, মানে এখানে প্রেসিডেন্ট রুল করে দেবো, এই করে দেবো, ওটা নয়। প্রপার পুলিশিং দরকার। আনম্যানড বর্ডার কালিয়াচকে, আনম্যানড বর্ডার পানিট্যাঙ্কিতে কমাতে হবে। ভারত এবং মায়ানমারের যে পোরাস বর্ডার, আপনি নিশ্চয়ই জানেন, মায়ানমারের সবচেয়ে বৃহত্তম, এশিয়ার সবচেয়ে বৃহত্তম ইল্লিগাল আর্মস মার্কেট আছে মায়ানমারে, যেটা বর্ডার থেকে খুব বেশি নয় 20 কিলোমিটারের মধ্যে পড়ে। মানে মায়ানমার ইন্ডিয়ান বর্ডারের উল্টো দিক থেকে। মায়ানমার বর্ডারের প্রচুর জায়গা এখনো আনম্যানড,
সেখানে 5 কিলোমিটারের মধ্যে একটা করে বর্ডার আউটপোস্ট আছে। আমরা নিজে গিয়ে সেই চচককে সেই ছবি দেখে এসেছি, যে কোনো মানুষ রাতের অন্ধকারে আসতে পারে। তো এই দায়িত্বটা সেন্টারকে নিতে হবে, আর্মস তো আসছে এখান থেকে। না না, এই যে আলোচনাগুলো যে হচ্ছে সেগুলো তো শুধু এই কারণে হচ্ছে না যে কে কত গলা চড়িয়ে ঝগড়া করব। এই আলোচনাগুলো তো এই কারণে হচ্ছে আমাদের, যে এই বিষয়টা নিয়ে রাজ্য ভাবছে, রাজ্যের বিভিন্ন মহল ভাবছে, পুলিশ, সেটা রাজ্যের পুলিশ হোক কিংবা কেন্দ্রীয় যে যে নেতৃত্ব বা কেন্দ্রীয় যে যে ডিপার্টমেন্ট যাদের এগুলো দেখার প্রয়োজন আছে, সেইটা আরো বেশি করে রাজ্যের দিকে বেশ। নজর দিক, সেই জন্যই তো এই আলোচনা। বেশ, হোল্ড দ্যাট থট। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার এই আলোচনায় ফিরবো। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, ঠিক যেমন বললো রাজ্য ভাবছে কেন্দ্র ভাবছে, সত্যি তো সংসদে 2022 সালে একটি প্রশ্ন করা হয়েছিল, প্রশ্ন করেছিলেন এক সাংসদ, ডাইরেক্ট উত্তর জানতে চেয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে, যে কেন বাড়বাড়ন্ত ইল্লিগাল আর্মস, এক্সপ্লোজিভস এবং মাদক চক্রের, ক্রস বর্ডার মাদক চক্রের। সেই সময় কেন্দ্রের তরফে উত্তর দেওয়া হয়েছিল, বর্ডারে বিএসএফ রয়েছে, সিকিউরিটি এজেন্সিজ রয়েছে, সিআরপিএফদের বলা হয়েছে, অধিকার দেওয়া হয়েছে সার্চ অ্যান্ড সিজ অপারেশন করার জন্য, তাই এটা বাড়ছে না। বাড়ছে নাটা হয়তো ঠিক নয়। ছোট্ট বিরতি, বিরতির পর আবার ফিরবো। গত 3 দিনে রাজ্যে ঠিক কোথায় কোথায় গুলি চললো? গত 3 দিনে রাজ্যে এই বেআইনি অস্ত্র কাদের কাদের হাতে পৌঁছলো এবং তারা সেই অস্ত্র নিয়ে ঠিক কি কি করলেন দেখুন। কালনা, লেক গার্ডেন্স, ব্যান্ডেল, বহরমপুর, সর্বত্র গুলি। প্রশ্ন হচ্ছে, এরা পাচ্ছে কোথা থেকে এই অস্ত্রগুলো? রাজ্য পুলিশ তো বারবার রেড করছে, অস্ত্র বাজেয়াপ্ত করছে, তারপরেও অস্ত্র ঢুকছে কোথা থেকে? সর্বপ্রতি কোথা থেকে আসে এই অস্ত্র? আমরা তো শুনতে পাচ্ছি মুঙ্গের থেকে আসে। মুঙ্গেরে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার। মুঙ্গেরের যিনি এক্স চিফ মিনিস্টার, বিহারের যিনি এক্স চিফ মিনিস্টার নীতিশ কুমার আপনাদের জোট সঙ্গী, বিহারকে এখনো শান্ত করতে পারলেন না 3টে টার্মে। জোট সঙ্গী বলে কথাটা মুঙ্গের নিয়ে আলোচনা করলে হবে না। যখন সন্দেশখালীতে এনএসজি নামলো, যখন ওখান থেকে বন্দুক, কার্তুজ, বিদেশি বন্দুক এগুলো পাওয়া গেল, তখন হই 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 করে সেটাকে। আচ্ছা, একটা কথা বলিস সর্বরিদি, আপনি নিশ্চয়ই দেখেছিলেন এনএসজি এদিন নেমেছে, সেদিন এনএসজি কি পেলো? কেন কি পেল? না দেখেছিলেন? হ্যাঁ নিশ্চয়ই। ন্যাশনাল সিকিউরিটি গার্ড কখন ডিপ্লয় হয়? ন্যাশনাল সিকিউরিটি গার্ড ডিপ্লয় হয় টেররিস্ট অ্যাটাক। মুম্বাইতে আমরা দেখেছি এনএসজি ডিপ্লয়মেন্ট, এনএসজি ডিপ্লয়মেন্ট আমরা দেখেছি অ্যান্টি টেররিস্টের বিভিন্ন জায়গায়। যে পরিমাণ বন্দুক এবং কিংবা যে ক্যাটাগরির বন্দুক এবং যে ক্যাটাগরির বোমা আমরা সন্দেশখালী থেকে পেরোলাম কিংবা দেখতে পেলাম যে ওখান থেকে উদ্ধার হলো, এনএসজি দরকার ছিল নাকি এনএসজিটা জাস্ট প্রি ইলেকশন স্টান্ট ছিল? আচ্ছা, মানে যেগুলো পাওয়া গেল সেগুলো কি ওখানে পাওয়ার কথা ছিল? একদমই নয় পাওয়ার কথা। স্টেট পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট অত্যন্ত দক্ষ ওরকম হোমমেড বোমা ডিফিউজ করার জন্য। এনএসজি কে এবার এটা অনেকের বক্তব্য, অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এনএসজি যাকে আমরা দেখেছি যখন কোন রকম বড় নাশকতার ছক হয় তখন তাদের ডিপ্লয় করা হয়, তাদেরকে সন্দেশখালীতে নামিয়ে কোথাও তাদেরই অপমান হলো। তার মধ্যে অস্ত্র, বোমা, কার্তুজ রাখা হলো, সেটা যখন দেখা হয়ে গেল তখন বলা হচ্ছে যে এটার জন্য কি এনএসজির প্রয়োজন ছিল? আমরাই তো যথেষ্ট ছিলাম। করেননি কেন? বলুন, আপনারা করেননি কেন? আপনারা করেননি বলেই তো এনএসজি কেন হলো? তাই তো পানাগড় থেকে এনএসজি ইউনিটকে আনানো হলো। রাজ্য পুলিশের কাজ কি সেটা কি আমরা দেখলাম না? এনএসজি এসছেন, আমাদের কোনো আক্ষেপ নেই, কিন্তু এনএসজিটাকে নিয়ে সারাক্ষণ নির্বাচনের দিন টিভিতে সম্প্রচার করে মিডিয়া মাইলেজ তুলেছেন, সেটাতেই আমরা গণতন্ত্রে হত্যা। মিডিয়া তো দেখাবে, আসলে কি মিডিয়া দেখাবে না? দেখাবে, এক লাইন বাই লাইনে দেখাক না, কিন্তু ওটাই সেই দিনের মেন খবর। এবং সারাক্ষণ ধরে যতক্ষণ নির্বাচন চললো সন্ধ্যে 6টা অবধি বাংলায় এনএসজি নামলে সেটাই মেন খবর হওয়া উচিত। কিন্তু কারা নাম তাই আজকাল আপনারা ঠিক করে দেবেন আমরা কোনটা হেডলাইন দেব আর কোনটা বাইলাইন করলাম না, তো ওই জন্য আমরা কয়েকটা সংবাদ মাধ্যম আছে যেখানে আপনারা ঠিক করেন। ফেস করেছি তারপরে জিতেছি। কিন্তু এখানে কাশ্মীরে 300 কিলো আরডিএক্স বলেই আমরা এতগুলো গুলি বন্দুক চলতে পারে। আচ্ছা বেশ আমি আপনাদের দুজনকে বলছি একটু ঠান্ডা হন, চা খান, একটু ঠান্ডা হন, পরের উত্তরগুলো ভাবুন। সত্যজিৎ বাবু, আপনার কি মনে হয় সন্দেশখালীতে যেরকম অস্ত্র কিংবা যেরকম বোমা আমরা দেখলাম
তার জন্য এনএসজি নামানোর দরকার পড়ে? অ্যাকচুয়ালি যেই ধারণাটা ছিল যে অনেক বেশি কিছু পাওয়া যাবে, তার মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা সফিস্টিকেটেড যে আর্মসগুলো পাওয়া গেছে, গ্লভস যে 9mm পিস্তলগুলো পাওয়া গেছে, তারপর রিভলভারগুলো পাওয়া গেছে, এবং কয়েকটা পুলিশের রিভলভার পাওয়া গেছে, এবং যেই রকম অ্যামুনিশন, প্রচুর পরিমাণে অ্যামুনিশন পাওয়া গেছে। এই অ্যামুনিশন এবং আর্মসগুলো অনেকদিন আগে থেকেই যদি সিজার লিস্টের মধ্যে করতে পারতো লোকাল পুলিশ কিংবা রাজ্য পুলিশ, তাহলে কিন্তু এনএসজির দরকার ছিল না। যখন দেখা গেল যে না, এগুলো কিছু করতে পারছে না, তখন বাধ্য হয়ে তখন এনএসজিকে ডাকা হলো, এবং সেই এনএসজি সাকসেসফুলভাবে সেই আর্মসগুলো রিকভারি করলো। আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা এখানে পলিটিক্যালভাবে, আপনারা দেখছেন, আমরা পলিটিক্যালভাবে দেখি না পুলিশ অফিসাররা। আমরা যেটা দেখি সেটা হচ্ছে রাজ্যের কিংবা যে কোনো জায়গার, ওই জায়গার যা আর্মস অ্যান্ড অ্যামুনিশন, যা সিজার লিস্ট, যা এক্সপ্লোসিভ, আরো বেশি এক্সপ্লোসিভ থাকতে পারতো, সেই যে সেগুলো। বেশ, বিশ্বজিৎ বাবু, আপনার কি মনে হয় এনএসজি দরকার ছিল সন্দেশখালীতে? না, দরকার ছিল আমাদের স্টেটের বম্ব ডিসপোজাল স্কোয়াড করতে ছিল পারতো না, না? ছিল না। এটাতে আমি বলবো, বারবার তোমাকে আমি বলছি, করলো না কেন এতদিন, রিকভারি করলো না কেন? আমার পরিষ্কার কথা, যদি এটাই যায়, তার মানে একই সঙ্গে কেন্দ্রের ব্যর্থতা, তারা এই বোমা এইগুলো আবিষ্কার মানে উদ্ধার করার জন্য এনএসজি কে নিয়ে এলো, তার মানে বড় কাজে এনএসজি বসে থাকবে, তার মানে এনএসজির কোনো কাজ নেই। তাদের যে ভাবমূর্তি, একসঙ্গে দুটো ভাবমূর্তি নষ্ট হলো। এনএসজি পলিটিক্যালি ইউজ করা হচ্ছে, এক। 2 নম্বর হচ্ছে ভাবমূর্তি নষ্ট করার বাংলার ভাবমূর্তি। হ্যাঁ, এটা অবশ্যই কখনো আমরা সমর্থন করি না, বাংলার কোথাও অস্ত্র মজুদ আছে, একদম। সেই অস্ত্র উদ্ধার করতে গেলে বাংলার পুলিশ করুক, বাংলার পুলিশকে, তার জন্য এনএসজি আনতে হবে। তাহলে কালকে অন্য জায়গায় খাগড়াগড়ে এনএসজি এনেছে, তার বিরুদ্ধে আমার তো এটাই বক্তব্য যে আমরা বুঝতাম যখন দত্তপুকুরে বম, এক মিনিট, না সর্বরিদি একটু আপনি বলুন না যে শেখ শাহজাহানের ওখানে অস্ত্র মজুত করা আছে, তার জন্য আপনারা এনএসজি কে আনলেন। এনএসজির প্রতি আমার ফুল কনফিডেন্স আছে। আমি মনে করি এনএসজির মতো ফোর্স, এলিট ফোর্স খুব কম দেশে রয়েছে। তারা দেশের মধ্যে যে কোনো মিলিটেন্ট কিংবা টেররিস্ট থ্রেটকে নিউট্রালাইজ করার জন্য 1 নম্বর ইউনিট, এবং একজন এনএসজি অফিসার কিংবা জওয়ান একদিনের ট্রেনিংয়ে হয় না, তার জন্য যে কড়া রিগারাস ট্রেনিং লাগে, আমাদের নেতারা সেটা পারবেন না, দম ছেড়ে দেবেন যদি সেই ট্রেনিং করতে যান। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আজকে এই কথাটা, যদি কারো খারাপ লাগে লাগবে, আমাদের নেতারা দম ছেড়ে দেবেন যদি এনএসজি ট্রেনিং করতে যান। সেখানে আমার বক্তব্য না, বলছি কথার কথা, আরে অনেকেই তো এখন, এনিওয়ে, সেখানে আমরা দেখলাম খগড়াগড়ে এনএসজি নেই, যেটা বিরাট বড় এক্সপ্লোশন ছিল। দত্তপুকুরে আর্মস, ইল্লিগাল আর্মস, বেআইনি বোমা ফ্যাক্টরি, সেখানে বিস্ফোরণ হলো, এতগুলো মানুষ মারা গেল, সেখানে এনএসজি নেই। শেখ শাহজাহানের বাড়িতে কোথায় অস্ত্র রাখা আছে তার জন্য স্টেট দরকার হলো না, আপনি এনএসজি কে ডাকলেন। যাক, সেটা না হয় একটা অন্য, সেটা একটা অন্য বক্তব্য, আমি ওখানে যাব না। আমার তাও বক্তব্য, শেখ শাহজাহান এই অস্ত্রগুলো পেলো কোথা থেকে, এই কথাটা তো আপনারা কোনোদিন বললেন না। কেন বলা হবে না? প্রচুরবার বলা হয়েছে, প্রচুরবার আলোচনা হয়েছে। যতবার এটা নিয়ে আলোচনা হয়েছে ততবার চিৎকার করে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানের ওখানে অস্ত্র পাওয়া, এমন ভাবে বিষয়টা বলা হয়েছে। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী অব্দি কি বলেছিলেন যে এনএসজি রাতের অন্ধকারে এসে ওখানে রেখে গেছে। না, খুব ভুল কথা। এটাও বলেছিলেন, আপনি জানেন তো, এটা বলেছিলেন না, ওটা এনএসজি রাতের অন্ধকারে রেখে গেছে, এটাও বলা হয়েছে। এনএসজি এই কাজ করে, একদম এটা বলা হয়েছে, আমি অন ক্যামেরা বলছি, এটা বলা হয়েছে যে রাতের অন্ধকারে এনএসজি ওটাকে রাখা হয়েছে, তাই কৃষ্ণ তারা রেখে দিয়ে গেছে এনএসজি। এতটাই বলা হয়েছে। আপনারা এনএসজির বিরুদ্ধে এত বড় অপবাদ আনলেন না, আমাকে বলতে দিলে তাহলে বলতে দিতে হবে, তারপরে কেউ আটকে দিলে তারপরে আমার থেকে সরে যাবে, সেটা করলে আমি পরিষ্কার 2-3টে কথা বলছি। প্রথম কথা বলছি, ঠিক আছে, এনএসজি এসছে, খুব ভালো কথা। তাহলে যখন পুলওয়ামা বিস্ফোরণে 300 কিলো আরডিএক্স ব্যবহার হলো, তাহলে সেখানকার রাজ্য পুলিশ, এনএসজি এরা কোথায় ছিল? এনআইএ কোথায় ছিল তখন? তা ব্যর্থতা কার? তাহলে মানে কি সিলেক্টিভ 4টা বন্দুক বার করার জন্য এনএসজি আসবে, আর 300 কিলো আরডিএক্স হয়ে আমাদের সেনাবাহিনীর 70 জন জওয়ান মারা যাবে? হ্যাঁ, সেটা অ্যাকসেপ্টেড, সেইখানে এনএসজি দরকার নেই। পলিটিক্যাল মাইলেজ কাকে বলে? দ্বিতীয় কথা হচ্ছে, এই যে তুমি দেখো কিছুদিন আগে এখনো চলছে ঘটনাটা, 5টা স্টেট, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব, 5টা স্টেটে একটা গ্যাং, সেই গ্যাংয়ের লিডারের নাম হচ্ছে লরেন্স বিশনোই,
তার কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, এবং সেই অস্ত্রশস্ত্র দিয়ে গুজরাতে জেলে বসে লোকটা সালমান খানের মতো লোকের বাড়িতে গুলি চালিয়ে দিচ্ছে লোক দিয়ে। একটাও আর্মস বাজেয়াপ্ত হয়েছে? মহারাষ্ট্রতে কার সরকার? হরিয়ানাতে কার সরকার? রাজস্থানে কার সরকার? গুজরাতে কার সরকার? দিল্লি পুলিশ কার এখতিয়ারে? এই যে এত বড় একটা লরেন্স বিষ্ণোই গ্যাং চলছে এই 5টা রাজ্যতে, এত ইলিগাল আর্মস, যার দরুন সালমান খানের বাড়িতে গুজরাতের জেলে বসা লরেন্স বিষ্ণোই ভাড়া করা গুন্ডাদের দিয়ে মুম্বাইয়ের বুকে গুলি চালিয়ে দিচ্ছে, তার বাজেয়াপ্তটা হচ্ছে না কেন? তার জন্য 5টা বিজেপি শাসিত রাজ্য, দিল্লি পুলিশ অমিত শাহর এখতিয়ারভূত এবং কেন্দ্রের এনআরজি এবং গোয়েন্দা দপ্তর সবাই ব্যর্থ। একটাও আলোচনা হয়েছে? বিজেপির নেতাদের দেখে প্রশ্ন করা হয়েছে? এখনো চলছে লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাংয়ের ত্রাস এখন এই 5টা রাজ্য। এমনকি পাঞ্জাবে এই সিদ্ধু মুসাওয়ালা, খুব বিখ্যাত গায়ক এবং একসময় কংগ্রেসের টিকিটে একটা নির্বাচনে উনি লড়েছিলেন, পরাজিত হয়েছিলেন, তাকে মেরে দিল, তার মার্ডার হয়ে গেল। সেই সিদ্ধু মুসাওয়ালাকে মেরে দিল, তারপরও এই পুরো 5টা উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপি শাসিত রাজ্যতে না ইল্লিগাল আর্মস বাজেয়াপ্ত হয়েছে, না এনএসজি নেমেছে, না আইবি রিপোর্ট হয়েছে, না বিজেপির নেতাদের গদি মিডিয়াতে ডেকে এনে আমার মতো এরকম প্রশ্ন করা হয়েছে। এর দায়টা কে নেবে? আর যেখানে দেশের উপরাষ্ট্রপতি, দেশের সাংবিধানিক পদে বসা একাধিক নেতা কি বলছে, এমনকি বিচারপতিরা বলছে যে আমি আরএসএস এর সাথে যুক্ত, আমি আরএসএস এর একালব্য, আমি 25 বছর আগে আরএসএস করেছি, রিটায়ারমেন্টের পর আবার আরএসএস করব। তাহলে এইগুলো নিয়ে এই যে পচন ধরেছে, কেন্দ্রের বিজেপি সরকার 10 বছর ধরে যে মৌরসি পাট্টা খুলেছে, দেশের সেনাবাহিনীর জওয়ান মারা গেছে, এর খতিয়ানগুলো কে নেবে? নির্লজ্জ বিহারের মতো। তারপরে বিজেপির নেতারা কোন মুখে এখানে আমাদের প্রশ্ন করে? আমরা এক সীমিত ক্ষমতাতে বাংলাকে ভালো রাখার চেষ্টা করছি। একটা তথ্য দিয়ে দিচ্ছি, এই যে তুমি যে এতদিন ধরে আমরা আলোচনা করছি সুবোধ সিং, এই যে বিহার থেকে যাকে ধরে আনা হয়েছে, এই সুবোধ সিং একলা নয়, এর সাথে তুমি জানো সুবোধ সিংকে ধরার আগে বিহার থেকে সুরজ সিংকে ধরে আনা হয়েছে, বিহার থেকে সোনু সিংকে ধরে আনা হয়েছে, আমাদের এই রাজ্যতে একজন অন্ডাল থেকে সূর্যকান্ত মাটিকে ধরা হয়েছে, এবং তারপরে বিহার থেকে নগেন্দ্র যাদব, মেঘালয় থেকে বিবেক চৌধুরী। এতজন লোককে ধরার পর মিডিয়া সেইগুলোকে চেপে, তোমরা হয়তো আলোচনা করেছো, শুধুমাত্র শুধু একটা এই সুবোধ সিং নিয়ে আলোচনা করছে। এই যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের বেআইনি অস্ত্র, এই ক্রিমিনালদের যোগ, তার সাথে যারা সাংবিধানিক পদে বসে আছে তারা চুপ করে বসে আছে, শুধু নির্বাচনে মিডিয়া মাইলেজ নেবে বলে এইভাবে এনএসজি কে লেলিয়ে দিচ্ছে, এবং সারাদিন বসে বিজেপির নেতারা জ্ঞান। খুব কি ভুল কথা বললো কিষাণু সরবরিদি? একদম পুরোটাই ভুল বলছেন। এক হচ্ছে শুরুটাই বললেন উনি পুলওয়ামা নিয়ে, কেমন পুলওয়ামাতে শহীদদের ধরা পড়েছে। দাদা কথাটা শেষ করে, আপনার সময় আমি কিচ্ছু বলিনি, চুপ করে শুনেছি, আপনিও শুনবেন। পুলওয়ামায় ঘটনার পরে জঙ্গিদের প্রতি কি আচরণ হয়েছে সেটা আপনার আমার মতন ঠান্ডা ঘরে টেবিলে বসে আলোচনা করে সেই কাজটা করবে না। জঙ্গিদের সঙ্গে কি আচরণ করা হয়েছে সেটা যারা মিলিটারিদের অনেক উঁচু স্তরে যারা রয়েছেন তারা জানেন। সরবরিদি একটা কথা বলি, নিশ্চয়ই ওটা ইন্ডিয়ান আর্মি সাকসেস। কেমন? নিশ্চয়ই ইন্ডিয়ান আর্মি সাকসেস, বিজেপি গভর্নমেন্টের নয়। না তো আমি কোথায় বিজেপি গভর্নমেন্টের কথা বললাম? ইন্ডিয়ান আর্মি প্যারা কমান্ডোদের সাকসেস, ওটাকে পলিটিসাইজ করবেন না। আমার বক্তব্য হচ্ছে ও পুলওয়ামা নিয়ে বলেনি, ও যেটা বলার চেষ্টা করেছে, ও যেটা বলেছে সেটা হচ্ছে পুলওয়ামাতে যে বিস্ফোরক স্টেটমেন্ট আর সেখানকার সেই সময়ের রাজ্যপাল তিনি করেছিলেন, তারপর কেন্দ্রের তরফ থেকে একটিও বিবৃতি দেওয়া হয়েছিল? আপনাকে নিশ্চয়ই আমাকে আর নতুন করে বলতে হবে না সেই সময়ের রাজ্যপাল কি বলেছিলেন, কার ইনভলভমেন্টের কথা বলেছিলেন। শুনুন না, বিবৃতি না দিয়ে যদি যারা এই ঘটনাটা ঘটিয়েছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়, সেইটাই তখন সঙ্গত মনে হয়েছিল এবং সেটা করাও হয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি অনেকগুলো জায়গাকার কথা বললেন, পরপর অনেকগুলো জায়গাকার কথা বললেন যে বাংলাকে ভালো রাখার চেষ্টা হচ্ছে। বাংলা কত ভালো আছে 12 বছরে সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে প্রতি মুহূর্তে। এবার উনি বলবেন যে আমরা তো 29টা পেয়েছি, মানে বাংলার মানুষের সমর্থন আছে, ম্যান্ডেট পেয়েছে আমরা, কিন্তু সালমান খানের বাড়িতে গুলি চলছে। আপনাদেরই কোন নেতা
তারা বলছেন, মুখ খুলছেন। আজকের দিনে বলছি আমি, জয়ন্ত সিংহকে যখন ধরা হয়েছে তখন তার সঙ্গে যাদের যাদের সম্পর্ক, একসঙ্গে দেখা যাচ্ছে সৌগত বাবুকে, একবার দেখা যাচ্ছে মদন মিত্রকে, মদন মিত্রর ছেলে, মদন মিত্রর ছেলের বউ যিনি বোধহয় পৌরমাতা বোধহয়, তাদের সঙ্গে। এবং সেইটা দেখে আপনাদেরই তৃণমূলেরই কোনো নেতা বোধহয় মন্তব্য করছেন, ভোটের জন্য বিজেপি তৃণমূল গুন্ডাদের ব্যবহার করে। না না, এটাও তো ঠিক, এটাও তো ঠিক কৃষ্ণ বাবু, এটাও তো ঠিক। আজকে একাধিক গুন্ডাদের সঙ্গে, আচ্ছা প্লিজ আজকে একাধিক অসামাজিক এলিমেন্টসদের সঙ্গে আপনাদের টপব্রাস নেতাদের নাম জড়িয়ে যাচ্ছে। যেমন ধরুন, আমি যদি, আপনাদেরও মনে থাকবে 1995 সালে একটি বিরাট আর্মস ড্রপ কেস হয়েছিল, পুরুলিয়া আর্মস ড্রপ কেস। তার যিনি মেন অ্যাকিউজ ছিলেন নিয়েলসন, যিনি পালিয়ে গিয়েছিলেন, সেই নিয়েলসন তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতে বলা হয়েছিল দ্যাট পয়েন্ট অফ টাইম পিভি নরসিমহা রাওয়ের সরকার along with the Congress government, along with Bangladesh help and the help of our intelligence service, এই আর্মস ড্রপ করিয়েছিল বাংলার মাটি থেকে কমিউনিস্ট শাসনকে তুলে ফেলার জন্য। নিশ্চয়ই জানেন 2011 সালে এর 2018 সালে মাফ করবেন, এর লাস্ট যে সিবিআই যে প্রসিডিংস হয়েছে তাতে বলা হচ্ছে যে ডাইরেক্ট যে অস্ত্রগুলো ড্রপ করা হয়েছিল সেগুলো বাংলাদেশের অস্ত্র ছিল, অর্থাৎ সেগুলো বাংলাদেশের একটি ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য পাঠানো হচ্ছিল, তাই বাক্সতে তাই লেখা ছিল। আজ পর্যন্ত ভারত সরকার কিংবা পশ্চিমবঙ্গ সরকার এর তলানিতে পৌঁছলো না যে আর্মস ড্রপ কে করিয়েছিল, কেন করিয়েছিল, কাদের মদতে হয়েছিল, কেন আমি তো বলতে পারবো না, কিন্তু একটা জিনিস ভাবো, যদি কেউ আর্মস কেনে বা বৈধভাবে কোনো সভারেন স্টেট, সভারেন রাষ্ট্র সে একটা আর্মস পারচেজ করছে, তো সেটা তো পোর্টে ডিপোর্ট হবে, সেটা তো এয়ারপোর্ট বা সিপোর্টে ডিপোর্ট হবে, সেটা তো আর্মস ড্রপ, সেটা তো ড্রপই এয়ার ড্রপ হবে না। তো এখানে এয়ার ড্রপ মানে কি, মানে সেটার উদ্দেশ্য ছিল কোনো দেখুন ইল্লিগাল অর্গানাইজেশনকে সরবরাহ করা। নিলস লক, বা যাকে আমরা বলি হচ্ছে নিলসন লক, যার পুরো নাম, সেই নিলস লক, তিনি বলছেন এখানে শুধু রাষ্ট্র না, দুটো রাষ্ট্রর মদত ছিল, ইন্টেলিজেন্সের মদত ছিল, পাপ্পু যাদব এবং অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দ্য প্রাইম মিনিস্টার হ্যাড হেল্পড হিম টু এসকেপ ফ্রম দ্য কান্ট্রি। এটা বলা হচ্ছে, এটা তার নিজের জবানবন্দিতে বলা হচ্ছে। আচ্ছা, সেটা তো এখন হ্যাঁ অবভিয়াসলি এটা আপনি বলবেন রেলিভেন্ট নয়, তৃণমূলের জন্ম হয়নি তখন। আমি জাস্ট একটা কথা বলছি, তোমার মিখাইল মিত্রোখিভের নাম মনে আছে? এই ভদ্রলোক সোভিয়েত রাশিয়া যখন ভেঙে যায় তখন ডিফেক্ট করেছিলেন আমেরিকাতে, এবং সে প্রচুর তথ্য দিয়েছিলেন, বিশেষ করে কেজিবির। তাই বিশেষ একটা বড় আর্কাইভ আছে, বলে মিত্রক্ষীণ আর্কাইভ। এই মিত্রক্ষীণ আর্কাইভের রেভেলেশন আছে 70-এর দশকে এমার্জেন্সির আগে এবং ডিউরিং এমার্জেন্সি কিভাবে আমাদের দেশ চলতো, এবং সেখানে কমিউনিস্ট পার্টিদের কি রোল ছিল, সেখানে কংগ্রেস গভর্নমেন্টের কি রোল ছিল, বিস্তৃতভাবে লেখা আছে। এমনকি তৎকালীন যারা অপোজিশন নেতা তাদের বিভিন্ন সময় কি কি রোল ছিল, কাদেরকে তারা পেরোলে নিতে পেরেছিল, পারেনি, এমনকি এর সাথে সাথে নিউজ মিডিয়াতে কত আর্টিকেল এই কেজিবি নিজেদের পক্ষে প্লান্ট করেছিল। বড় বড় সর্বভারতীয় দৈনিক, তখন তো টেলিভিশন এত ছিল না, সর্বভারতীয় দৈনিক, ইংলিশ দৈনিক, হিন্দি দৈনিক, সেখানে আর্টিকেল প্লান্ট করা হচ্ছে বড় বড় জার্নালিস্টদের নামে, সেই সব এই মিত্রক্ষীণ আর্কাইভে বেরছে। তো সুতরাং এসব তো গেল ইতিহাসের কথা, আমরা একটু বর্তমানে ফিরি। বর্তমানে আপনি আমায় বলুন ব্যারাকপুরে কিভাবে এত সস্তায় এত সহজভাবে আর্মস পাওয়া যায়, কিংবা ক্রাইম ক্যাপিটাল অফ বাংলা কেন ব্যারাকপুর আস্তে আস্তে হয়ে উঠছে। আপনি সিভিক ভলেন্টিয়ারের হাতে বন্দুক এলো কোথায় সেটা প্রশ্ন নয়, সিভিক ভলেন্টিয়ার বন্দুক পেল কোথায় প্রশ্ন নয়, সেটা কোত্থেকে আসে বন্দুক 100 বার। যেরকম লরেন্স বিষ্ণোই বা বিজেপির নেতার ছেলের হাতে কি করে বন্দুক আসে এবং তার কেন বিচার হয় না, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে 1000 কোটি টাকার গাঁজা ইম্পোর্ট করার সরাসরি বরাত দিচ্ছে, সেই ভিডিও আমরা দেখছি, তাকে নিয়ে কেন্দ্র সরকার একটা তদন্ত করলো না, বিবৃতি তো অনেক দূরের কথা। তো সুতরাং এরকম অনেক বুড়ি আমার দলও এর ঊর্ধ্বে নেই, নিশ্চয়ই স্ক্রুটিনি আমাদের নেতাদেরও হবে। আমাদের নেতার যদি কোনো আনস্ক্রুপুলাস ইন্ডিভিজুয়ালের সাথে যোগাযোগ থাকে বা যোগাযোগ প্রমাণিত হয়, তার জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু আমরা অ্যাটলিস্ট নিজেদের ঘর পরিষ্কার
পরিষ্কার করা বা প্রশাসনের দুর্নীতিমুক্ত করা, এগুলো চেষ্টায় আছি। বিজেপির মতো সব আন্ডার দ্য কার্পেট করে অন্যদিকে দোষ, আমাদের নেতারা সাসপেন্ড হয়, দল সাসপেন্ড করে, জেলে যায়, সব হয়, না এখানে এখানে বেশ আমি মনোলোগটা শুনলাম, থ্যাংক ইউ ফর দ্যাট। বাট এবার সর্বরিদি আপনি অনেক কিছুই বললেন, আর আমি আপনার 90% প্রশ্নগুলোর সাথে আমিও সহমত যে বাংলায় কেন আসবে, একজন সিভিক ভলেন্টিয়ারের হাতে কেন অস্ত্র থাকবে, বেআইনি অস্ত্রের রমরমা কেন বাংলায় হবে। তোষকের মধ্যে থেকে বন্দুক আমি যাচ্ছে, আমি আপনারা এক্স্যাক্টলি দেখালেন। এবং তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে। এই যা যা দেখেছি এগুলো সব অ্যারেস্ট হচ্ছে, পুলিশ ধরেছে বলেই আমরা পেয়েছি। এখানে আমার একটা বড় প্রশ্ন, আমি যে এই মুহূর্তে এনসিআরবির যে ডেটা শিটটা আমি হাতে নিয়ে বসে আছি, না আমার ভাবতে অবাক লাগছে যে 3611টি আর্মস অ্যাক্টে মামলা হচ্ছে শুধুমাত্র কোথায় দেখুন, শুধুমাত্র দিল্লি রাজধানীতে। 1087টি মামলা হচ্ছে উত্তরপ্রদেশে, 1968টি মামলা হচ্ছে ইন্দোর মধ্যপ্রদেশে, 557টি মামলা হচ্ছে মহারাষ্ট্র। পপুলেশনে দিল্লির কত পপুলেশন? উত্তরপ্রদেশের আমাদের পপুলেশন হাফ, কিন্তু দিল্লির পপুলেশন এক্স্যাক্টলি দিল্লি নাম্বার 1। এটা 2000 একদম দেখতে পারেন আপনি 2022 এর এনসিআরবি ডেটা আমি আপনাকে দিচ্ছি সত্যজিৎ বাবু। পপুলেশন দিয়ে এটাকে করাটা ঠিক নয়। বিজেপি ভার্সেস টিএমসি, না, সেটা হওয়া আমরা উচিত নয়। দুজন সাইফার, হওয়া উচিত না। দুজন সাইফার। না 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 ব্যাপারটা একেবারেই বিজেপি ভার্সেস টিএমসি নয়। ব্যাপারটা নিশ্চয়ই রাজনৈতিক দল যতটা আছে আপনারাই মেন, কারণ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুলিশ সিস্টেমের ব্যর্থতা। না বলছি, একটু বলি, এই যে আপনি পুরুলিয়া আর্মস ড্রপের কথাটা বললেন না, না আমরা ফিরবো, আমরা ইতিহাসে পরে ফিরবো। আমি ইতিহাসে যাব না। সেই আসামিগুলোকে আমাকে প্রত্যেক দিন ওই আপনার ইসের থেকে, জেল থেকে ওই আমাদের সিএমএম কোর্টে প্রডিউস করতে হতো। তখন আমি হেয়ার স্ট্রিটের চার্জে ছিলাম, হেয়ার স্ট্রিটটা দেখতাম আর কি। তো প্রত্যেক দিন এবং প্রত্যেকটা কেসের দিন হিয়ারিং এর সময় আমাকে থাকতে হতো। এই পুরুলিয়া আর্মস ড্রপের কেসে যেই আসামিগুলোকে নিয়ে আসা হতো আমাদের প্রেসিডেন্সি জেল থেকে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে আপনি বললেন না যে তাদেরকে পালানোর রাস্তা করে দিল, পালানোর রাস্তা করে দেওয়া হয়নি। প্রথম কথা হচ্ছে তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কেসটা তুলে নেওয়া হয়েছিল এবং সিআইডি যে মালগুলো ধরা হয়েছিল যেগুলো পড়ে গেছিল বাক্সশুদ্ধ, সেখানে আপনার রাশিয়ান মেড যেগুলো পাওয়া গেছিল সেগুলো সবগুলোই খুব অত্যাধুনিক, তৎকালীন যুগে খুব অত্যাধুনিক। কিন্তু বেশ আমরা সেই প্রসঙ্গে পরে আসবো। আমি একবার সর্বরিদির কাছ থেকে যে প্রশ্ন, না প্লিজ আমি যে সর্বরিদিকে যে প্রশ্নটা করেছিলাম, সর্বরিদি সত্যি তো আমার ভাবতে অবাক লাগছে। 3611টা মামলা দিল্লিতে, গাজিয়াবাদে 1000-এর উপর মামলা, ইন্দোরে 1968টি মামলা, তাহলে সেদিকেও তো একবার চোখ রাখতে হবে। ইজি অ্যানসার হচ্ছে একটা, ওখানকার লোকরা কেস করেছে। আপনি কেস করলেন না, ধরুন না কেস করেছে ব্যাপার নয়, ওখানেও হচ্ছে, তার মানে কেস করেছে, বিষয়টা কেস হচ্ছে রেকর্ড যে আসলো। দেখুন, আপনি যেটা সত্যজিৎ দা বললেন যে আপনি এটা জানতে পারছেন যে এতগুলো মামলা রুজু করা হয়েছে, সেখানে যেভাবে মামলা রুজু করা হয়েছে মানে অপরাধগুলো চিহ্নিত হয়েছে। আপনি বাংলার দিকে অপরাধ তো এখানেও চিহ্নিত হয়েছে, বাংলার দিকে তাকিয়ে অপরাধ বলুন। চিহ্নিত হচ্ছে বলেই তো আমরা পাচ্ছি। এখানে একটা বক্তব্য হচ্ছে 2018 সালের পর স্টেট কোনো ডেটা পাঠায় না, না, আর এখানে এই আমরা যে রিপোর্টটা দেখাচ্ছি সেই রিপোর্টের নিচে এনসিআরবি বলে দিয়েছে অ্যাজ পার ডেটা সাবমিটেড বাই স্টেট গভর্নমেন্ট। একদম একদম বলা 18 পঞ্চায়েত, 21 বিধানসভা, সেইখানে যা যা হয়েছে, যেভাবে যেভাবে আপনারাই বিভিন্ন চ্যানেলে যত বোম দেখিয়েছিলেন এবং যেগুলো যেভাবে মানে বাজারের থলিতে বোম, বালতিতে বোম, চৌবাচ্চায় বোম, যা আপনারা দেখিয়েছিলেন বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে, আপনি 18 পঞ্চায়েত বলুন, 21 বিধানসভা বলুন, এমনকি 24 লোকসভাতেও 23 পঞ্চায়েত তো কেমন, তাহলে যত বোম আপনারা দেখিয়েছিলেন সে তো আর বিরোধী পক্ষ রাখেনি। তো ফলে এই এত বোম কোত্থেকে তৈরি হচ্ছে, এত বোমের কারখানা কোত্থেকে একটা লাইন বলি, হচ্ছে। আজকে 4 জুলাই হয়তো আমরা আলোচনা করছি না, কালকে পরশুর মধ্যেই আপনি আলোচনায় ডাকবেন। আজকে এনআইএর রিপোর্ট যা চার্জশিট দিয়েছে, সাংঘাতিক চার্জশিট দিয়েছে, হয়তো আজকে ওটা আলোচনা বসন নয়, আমরা কালকেও ডাকবো না, রাখবেন হয়তো, রাখতে বাধ্য হবেন, কারণটা বিশাল ব্যাপার আছে। কারণটা হচ্ছে যা এনআইএর যে চার্জশিটে যে রিপোর্টটা দিয়েছে সাংঘাতিক রিপোর্ট, যে কেন ওটাকে তো প্রমাণ করতে হবে। না সেই কোর্টে এনআইএ কার অঙ্গুলি হেলনে চলে আমরা তো জানি। আমরা কোন আলোচনা করবো আর কখন ডাকবো। বেশ কৃষ্ণ বাবু, সত্যি একটা তো আছে, ঠিক আছে, ওনারা না হয় আমি ধরে নিচ্ছি যে ভারতীয় জনতা পার্টি মানতেই চায় না তাদের যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, তাদের যেখানে সরকার রয়েছে সেখানে কোনো কিছু খারাপ হতে পারে, তাদের ফল্ট। আপনারা তো মানবেন, আপনার এই রাজ্যে আপনারা তো ওরকম নয়, আপনারা তো বলেন আপনারা পার্টি উইথ আ ডিফারেন্স।
তাহলে আপনারা তো মামলা তারা ওটা ওদের party with the ওটা ওদের না, slogan। আপনারাও বলেন, ওরাও বলে ওদের যে আপনারা slogan। বিজেপির মতো আমরা নন। করে দেখাই, আমরা সব আপনারা slogan করে দিই দেখান। না। তাহলে আমরা আপনারা slogan বলুন দিই না। মানুষ যে এই পড়ে মুহূর্তে পড়ে বাংলায় যাচ্ছে। একজন সিভিক ভলেন্টিয়ারের হাতে বন্দুক যাচ্ছে কি করে? তার তো সার্ভিস রিভলভার পাওয়া উচিত নয়। একদম। এক, দুই, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি অস্ত্র উদ্ধার হচ্ছে, তার মানে এখানে অস্ত্র আছে। অস্ত্রটা আসছে কোথা থেকে? এবার যখন সত্যজিৎরা বলছেন যে এনসিআরবি ওরা তো রিপোর্ট নিয়েছে, আমরা তো বলছি আমরাও তো রিপোর্ট নিয়েছি, আমরা বাজেয়াপ্ত করেছি বলেই রিপোর্টটা গেছে। যদি মধ্যপ্রদেশে বা দিল্লিতে 3000 অস্ত্র কোথা থেকে আসছে তার জন্য যদি কোনো প্রশ্ন না ওঠে, আমাদের ক্ষেত্রে কেন উঠবে? কিন্তু তাও আমরা ওঠাচ্ছি, মানে তাও আমরা পশ্চিমবঙ্গের বলছি উন্নতি হওয়া যে খুব এইখানে মুশকিল। তার কারণ- অস্ত্রগুলো যেখান থেকেই আসুক সেগুলো রাজ্য পুলিশ বাজেয়াপ্ত করছে। রাজ্য- দুদিন আগেই সম্ভব হলে করা উচিত ছিল। কিন্তু এই যে অস্ত্র আসার চ্যানেলগুলো, এইগুলোকে দেখতে হবে এবং এটা আচ্ছা, কোনো অন্য রাজনৈতিক রাজ্যের পুলিশ বিশ্লেষণ করতে রয়েছে। পারে না। আমার একটা প্রশ্ন, আমি এতক্ষণ ধরে একটু টেকনিক্যাল আলোচনা করছিলাম, সরি বিশ্বজিৎ বাবু, আপনাকে নিতে পারিনি, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই সবই কি, আমি দেখছি প্রতিটা স্টেটেই মোটামুটি এক হাল, বাংলার ওপর এই স্পেশাল ফোকাসটা কি পুরোটাই পলিটিক্যাল? যদি টু সাম এক্সটেন্ট বলো যে রাজনৈতিকভাবে বিজেপি একটা লড়াই দেওয়ার চেষ্টা করেছে বাংলায়, এটা ভারতবর্ষের গণতন্ত্রে তো যে কোনো রাজ্যে লড়াই করতে পারে, এবং যখন রাজনৈতিকভাবে পরাজয় মানে জিততে পারছে না, সংগঠন সারা ভারতবর্ষে যে ভোটের পার্সেন্টেজ, বাংলার ভোটের পার্সেন্টেজ, তাদের ঘাঁটি ছিল উত্তরবঙ্গ, সেটাও কমেছে। সুতরাং এইটা কিন্তু তার একটা প্রভাব যে নেই তা নয়, কিন্তু তুমি এর পাশাপাশি যে সারা ভারতবর্ষের ছবি দেখলে এটা আতঙ্কের। এর মূল কারণ হচ্ছে প্রশাসন এবং পুলিশ শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে রাজনীতি দ্বারা সুরক্ষিত। এই যে তাদের রাজনীতি দিয়ে সুরক্ষা দেওয়ার যে প্রচেষ্টা, যে অদৃশ্য প্রক্রিয়া, সেটা বন্ধ না করলে এটা হবে না। বেশ, না আমার আজকে একদম সময় নেই, আমার একদম সময় নেই, সরি সত্যজিৎ বাবু, আমার একদম সময় নেই, আজকে শেষ করতেই হবে। বাংলায় ভুরি ভুরি অস্ত্র কোথা থেকে আসছে তার খোঁজ করতে গেলে শুধু বাংলা নয়, আমাদের পাশের রাজ্যগুলোর দিকেও একবার চোখ রাখতে হবে, চোখ রাখতে হবে পররাষ্ট্রেও, পাশের রাষ্ট্রগুলোর দিকেও। কারণ একাধিক পোরাস বর্ডার রয়েছে, যে পোরাস বর্ডার থেকে বারবার এই ইল্লিগাল আর্মস ট্রেড হয়। শুধু বাংলা একা নয়, বাংলার সঙ্গে দিল্লিকেও আরো সক্রিয় হতে হবে, সক্রিয়ভাবে দিল্লিকেও নজরদারি চালাতে হবে। নজরদারি চালিয়ে একসঙ্গে এই বেআইনি অস্ত্রের যে ব্যাধি বাংলা এবং বাংলার সঙ্গে সঙ্গে ভারতের অনেক রাজ্যকে এই মুহূর্তে প্লাবিত করছে, সেগুলোকে থামাতে হবে। আর একই সঙ্গে বলে রেখি, বাংলা ভাষা নিয়ে আজ জগদীপ ধনকড়ের করা কিছু স্টেটমেন্টস, কিংবা আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলতে ওঠার সময় যা যা ঘটলো রাজ্যসভায়, সেদিকেও আমাদের নজর রয়েছে। খুব শিগগিরই সেটাও দেখতে পাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।